হাদি এই যে মানচিত্রটা, আমি মানচিত্রটাও একই সঙ্গে একটু দেখাতে বলি এবার, তাহলে বিষয়টা হয়তো দর্শকদের কাছে পরিষ্কার হবে। এই যে দেখুন, আমরা একটা তুলনামূলক ম্যাপ এখানে দেখিয়েছি যে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে সেভেন সিস্টার্স এর কিছু ম্যাপ। এবার ওসমান হাদির ম্যাপটা আমি দেখাতে বলবো। সর্বনাশ করেছে, ইন্ডিয়াকে ঢুকিয়ে নিয়ে বেঙ্গলকে ঢুকিয়ে নিয়েছে, বেঙ্গলকে ঢুকিয়ে নিয়েছে, ভারতের কয়েকটা জায়গা ঢুকিয়ে নিয়েছে। ঝাড়খণ্ড, বিহার, আমি পাশে এই যে গ্রিন কালার যেটা, এটা বাংলাদেশের ম্যাপ। এই যে বাঁদিকে একটা দেখলে খুব স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন জায়গাগুলোকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। বিহারটাকে আবার পুরো নেয়নি, হাফ নিয়েছে। এই একটা অদ্ভুত অন্যায়। মানে এর মধ্যে দিয়ে কি ওসমান হাদি আবার নতুন কোনো ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করছেন? জিওগ্রাফি খুব কঠিন সাবজেক্ট, পড়াশোনা করলে ভালো হতো। ওর যা বয়স, এই বয়সে তো একটু পড়াশোনা করার বয়স। এইগুলো ভুলভাল ম্যাপ ট্যাপ করছে, ম্যাপ পয়েন্টিংয়ের পরীক্ষা হলে ফেল করে যেত। এইগুলো কে করতে বলেছে? মানে এইসব জিনিসপত্র করে কানের গোড়ায় গুলি খেয়েছে। আমরা কানের গোড়ায় থাপ্পড় মারতাম আমাদের দেশে হলে, ওদের দেশে গুলি করে দিয়েছে কানের গোড়ায়। পয়েন্টটা হয়েছে, এটা তো বুঝতে হবে, একটা 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 ন্যারেটিভ বুঝুন। বাংলাদেশ 3 দিক দিয়ে এইভাবে ভারত দিয়ে ঘেরা, খুব সেন্সেবল ন্যারেটিভ বুঝুন, মিলিটারি ন্যারেটিভ বুঝুন। বাংলাদেশ ভারতবর্ষকে আক্রমণ করে দিল, হঠাৎ করে আমি ধরলাম ওয়ান ফাইন মর্নিং ওদের কাছে জিনের মতো শক্তি এসে গেল, বাংলাদেশ ভারতকে আক্রমণ করে দিল। বাংলাদেশ ভারতকে কোন ফ্রন্টে আক্রমণ করবে? ওই 7 সিস্টারের যে চিকেন নেকটাকে কাটতে চাইবে। 7 সিস্টারের চিকেন নেকটাকে যদি কাটতে চায়, আমাদের এখানকার ইস্টার্ন কমান্ড, যেটার হেডকোয়ার্টার্স তাদের লাগোয়া এই পশ্চিমবাংলা অঞ্চলে আছে, তারা ছেড়ে দেবে? তারা কোনোভাবে মুভ করবে না। আচ্ছা, আমাদের যে নর্থ ইস্টার্ন রিজনটাকে নিয়ে ওরা এত বড় বড় গল্প দিচ্ছে, ওই নর্থ ইস্টার্ন রিজনে কি আমাদের ফ্রন্টিয়ার নেই? আমাদের ফ্রন্টিয়ার ওখান থেকে যাবে না। আর আমাদের যে এই যে উড়িষ্যা, বাংলা, এই অঞ্চলটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেই অঞ্চলে আমাদের নেভাল পাওয়ার জানে কি হতে পারে? সেইখান থেকে নেভাল শুধুমাত্র তো এখন নয়, আমি আরেকটা মানচিত্রটা দেখাতে বলবো, সালতানাতে বাংলা বলে আরো একটা মানচিত্র। এই যে এই বারবার করে এই ন্যারেটিভ গুলো কেন সামনে আসছে? এটা ভোট ব্যাংক ন্যারেটিভ, এইটাই আমি বোঝাতে চাইছি, এটা ভোট ব্যাংক ন্যারেটিভ। এই ন্যারেটিভটা করার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে জামাত এবং জামাতের মতো যারা নিম্ন মানে স্তরের রাজনৈতিক, না মানসিকতার থেকে নিম্ন স্তরের রাজনৈতিক চেতনার যারা প্রচার ঘটায়, সেই লোকগুলোকে কোনো একটা জায়গায় গিয়ে তো স্যাটিসফাই করতে হবে। দিনের শেষে যাদের পেটে ভাত পরিপূর্ণ না পড়লেও তাদের যেন মানসিকতা এটা থাকে যে তারা কোনো দেশকে দখল করছে, 100টা মানুষকে মারতে পারছে। এই যে কনসেপ্টটা তৈরি করার দরকারটা পড়ছে, প্রয়োজনীয়তাটা পড়ছে, এই কনসেপ্টটা তৈরি করার জন্যে এই গোটা এই ধরনের ন্যারেটিভকে পাস করানো হয়। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার। এখানে কিন্তু বাংলাদেশের ইলেকশন ডাইরেক্টলি লিঙ্কড আছে। আমি কেন আছে আমি একটা লাইন বলি। কারণটা হচ্ছে জামাতের নিজস্ব কতটা বেশি সিট পেতে পারবে তার ব্যাপারে একটা ক্লিয়ার ইন্ডিকেশন মার্কেটে আছে। সেটা খুব বেশি হলে 20 থেকে 25টা সিট, ওর থেকে বেশি পাবে না। সুতরাং সরকারের কোনো কাছাকাছি জামাত যেতে পারবে না। তাই জন্য জামাত চেষ্টা করছে ইলেকশনটা যাতে না হয়, এই ধরনের ঘটনাগুলোকে ঘটিয়ে ইলেকশনটাকে কোনোভাবে আটকে দেবার একটা চেষ্টা। একদম, এবং কোনো সচেতন রাজনৈতিক পরিবেশ। আমি এবার এই আলোচনাটায় আসবো। আমরা ওসমান হাদির পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই ষড়যন্ত্রকারীকে পেছনে কারা তাকে শেষ করে দেবার প্ল্যান করেছিল ওসমান হাদিকে। এই পাশাপাশি আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে খুব দ্রুত কিন্তু এবার পরিবর্তনটা আসছে। 25 তারিখ, মানে এই মাসের 25 তারিখ, আমরা জানি না যে এখনো পর্যন্ত সেটা সর্বৈব কতটা ঠিক, যে 25 তারিখ বাংলাদেশে ফিরছেন তারেক রহমান, মানে খালেদা জিয়ার পুত্র। তাহলে কি তিনি বাংলাদেশে ঢোকার আগে বড় কিছু ঘটতে চলেছে, নাকি ঘটবে? আসুন সেদিকে একটু নজর রাখি। আমি এবার এই জায়গাটায় আলোচনায় আসবো, আপনাকে যেখানটা থামিয়েছিলাম, যে আপনি একটা ভোটের ন্যারেটিভ দিচ্ছিলেন যে 12ই ফেব্রুয়ারি একটা ভোট হতে পারে বাংলাদেশে। সেটা আমরা কেন, সবাই সেটা জানি, প্রচার মাধ্যমে এটা ভার্বালি চলে এসেছে সামনে। তাহলে কি আরো নতুন করে বাংলাদেশে আরো কিছু ঘটতে চলেছে? তারই কি একটা আগাম পূর্বাভাস এই হাদির ওপরেই আক্রমণ? দেখুন, আমি আপনাকে একটা কথা খোলাখুলি বলছি। তারেক হচ্ছে একটা পলিটিক্যাল পার্সোনালিটি, একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসছে, পলিটিক্যাল হেরিটেজ আছে তাদের পরিবারের। এই মানুষটা যখন দেশে ফিরে আসছে, তার মানে বুঝতেই হবে এটা একটা পলিটিক্যাল ইন্ডিকেশন। আমি বারবার
পলিটিক্যাল কথাটা, রাজনৈতিক কথাটা কেন ব্যবহার করছি? বাংলাদেশ এখন সব থেকে বেশি দেউলিয়া যেই পজিশনটা, সেটা হচ্ছে পলিটিসাইজেশনে। পলিটিক্যাল এনভায়রনমেন্ট বাংলাদেশে নেই। এই পলিটিক্যাল এনভায়রনমেন্ট নেই বলেই রাজকতা চলছে, অরাজকতা চলছে, যে যাকে পাচ্ছে মারছে, ধরছে, খুন করছে, চুরি করছে, ডাকাতি করছে, এখানে ওখানে খুন হচ্ছে। এই যে স্তরের যে রাজনীতিটা চলছে, এই রাজনীতিটাকে কোনোভাবে বন্ধ করার জন্যে একটা অল্টারনেট থিওরি অফ পলিটিক্সটা খুব দরকার। এই অল্টারনেট থিওরি অফ পলিটিক্সটা নিয়ে আসতে পারে কারা? পলিটিক্যাল পার্টিগুলো। এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আওয়ামী রাস্তা যত সম্ভব বন্ধ করা হয়েছে। সেকেন্ড জিনিস যেটা করা যেতে পারতো, সেটা হচ্ছে শেখ হাসিনা ব্র্যান্ডকে আটকানো, তার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হয়েছে। থার্ড যেটা করার সব থেকে বেশি এখন প্রবণতা চলছে, বাংলাদেশে যাই ঘটনা ঘটছে সেটা বিএনপি ঘটাচ্ছে। কেন? কারণ একটু মানে ঘটনাক্রমে যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে বাংলাদেশের সব থেকে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যারা রাজনৈতিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যদি তাদের নাম নেওয়া যায়, আওয়ামী লীগের পরেই যার নাম আসে সেটা হলো বিএনপি। ন্যাশনাল পার্টির উপরে অ্যাটাক হচ্ছে, বিভিন্ন রকম আদার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টগুলোর উপর অ্যাটাক হচ্ছে। অ্যাটাক মানেই তো সবসময় ফিজিক্যালি হতে হবে তা নয়, তাদের সভা ভণ্ডুল করে দেওয়া হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, চেঁচামেচি করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ এই প্রতিষ্ঠানগুলোকে যদি কোনোভাবে নন পলিটিক্যাল বা নন ফাংশনাল করে দেওয়া যায়, তাহলে একটা এমন সিনারিও তৈরি করা যাবে, যেই সিনারিওটাকে সামনে রেখে বারংবার বাংলাদেশকে আনস্টেবল করা যাবে। বাংলাদেশ যখন আনস্টেবল হবে, সেই আনস্টেবল কন্ডিশনটার অ্যাডভান্টেজ নিয়ে বিদেশি কিছু ডিপ স্টেট, বিদেশি কিছু সংগঠনরা, বিদেশি কিছু এজেন্সিরা বাংলাদেশকে দ্বিতীয় সিরিয়া বানাবে। সেখানে অস্ত্র তৈরি হবে, অস্ত্রর ব্যবসা হবে, সেখানে টেররিস্ট অর্গানাইজেশনসগুলোর ট্রেনিং সেন্টার হবে। সেইখান থেকে ইন্ডিয়া তথা এশীয় বিভিন্ন রকম দেশের মধ্যেকার ইন্টার কানেক্টিভিটি নষ্ট করা হবে, সিভিল লাইফ ডিস্টার্ব করা হবে, এবং অ্যাজ এ হোল যে আগামী দিনের এশিয়ান ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে, সেই করিডোরটাকে ধূলিসাৎ করে দেওয়া হবে। এবং এই বিগার পিকচার প্ল্যানটারই সব থেকে বড় মোহরার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস, যাকে ওখানে বসানো হয়েছিল। সব থেকে বড় কি বলবো প্রাতিষ্ঠানিক ঘোড়া, যেগুলোকে দৌড় করানো হচ্ছে পাগলের মতো ইঞ্জেকশন দিয়ে, সেটা হচ্ছে জামাত। এবং এই গোটা সমষ্টিটার কাজটা হচ্ছে কি, বাংলাদেশের যুবদের মিসগাইড করা, বাংলাদেশের যুবদের ভুল ইতিহাস পড়িয়ে বাংলাদেশের আজকের 16ই ডিসেম্বর এত বৃহত্তর একটা মানে বিশ্ব রাজনীতিতে একটা স্বর্ণাক্ষরে লেখা দিন, আজকে স্বাধীনতা দিবস বাংলাদেশের, সেটা সম্পূর্ণভাবে ওরা ভুলে গেছে। প্রথমেই বাংলাদেশের সমগ্র মানুষকে আমি জানাই স্বাধীনতার ভেরি মাচ ব্লেসিংস, এন্ড তারা যেন আবার পুনরায় নিজেদের ফিরে পায়। কিন্তু এখানে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে জামাত তো এখন বিএনপির থেকে অনেকটা দূরে চলে গেছে। আমরা জামাতকে একসঙ্গে বিএনপির সঙ্গে নির্বাচনে হাত ধরে আমরা নির্বাচন আওয়ামীও লড়েছে, একসময় আওয়ামীও লড়েছে, কিন্তু এখন এই মুহূর্তে জামাতের থেকে